আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক শোক সভা থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার প্রস্তাব করা হয়েছে। বেগম খালেদা জিয়া স্মরণে নাগরিক সমাজের শোক সভা থেকে এই প্রস্তাব করেন সাবেক প্রধান বিচারপতি ও নাগরিক শোক সভার সভাপতি সৈয়দ জে.আর. মোদাচ্ছের। এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে। শোক সভায় যোগ দেন বিশিষ্ট জনেরা। এ সময় তারা দেশের জন্য, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ স্মরণ করে বলেন, সংযম, পরিমিতিবোধ, আত্মমর্যাদায় অটল ছিলেন খালেদা জিয়া। তার পথ চলা আজকের অসহিষ্ণু সময়ে অনুসরণ করা খুব জরুরি বলেও মন্তব্য করেন তারা। শোক সভায় সপরিবারে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। এছাড়া নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত শোক সভায় অংশ নেন বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেই সাথে যোগ দিয়েছেন বিদেশি মিশনের প্রতিনিধিরাও। বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে। এই জন্য এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে। অত্যাচার সহ্য করার অপরিসীম ক্ষমতা, আরো অনেক কথাই হয়তো বলা যায়। তিনি এই দেশকে ভালোবাসতেন, এই জনপদকে ভালোবাসতেন। প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সকালে নাটোর শহরতলির আমহাটি এলাকায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে প্রার্থনা সভার আয়োজন করা হয়। পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সকল ধর্মের মানুষের কাছে সমানভাবে জনপ্রিয় ছিলেন খালেদা জিয়া। সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন তিনি। এদিকে নেত্রকোনার কলমাকান্দায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় নেত্রকোনা 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দল। এ সময় মরহুমার রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করেন তারা। বেলা 11টার দিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের নেতৃত্বে শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দলের নেতাকর্মীরা। এ সময় হাবিবুন নবী খান সোহেল বলেন, যারা 71-এ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে তারা আবারও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে। দেশের মানুষ যখন পরিচ্ছন্ন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন তারা নির্বাচন নিয়ে ছড়াচ্ছে ভুয়া তথ্য ও গুজব। বলেন, প্রশাসনের কেউ জনগণের রায়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। যারা 71-এ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন এবং করিয়েছেন, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন এবং করিয়েছেন, সেই গোষ্ঠী আবার তাদের অপতৎপরতা শুরু করেছেন। নির্বাচনকে সামনে রেখে নানা জোটের ছদ্মাবরণে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করতে চাচ্ছেন। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য থেকে সরে দাঁড়ালো ইসলামী আন্দোলন। 268 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে দলটি। বিকেলে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন। সেখানে দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, জামায়াত ইসলামের পথ থেকে সরে যাওয়ায় 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন। খ্রিস্টান সম্প্রদায়ের সাথে বৈঠকে দলটি প্রচলিত আইনে দেশ পরিচালনার ওয়াদা করেছে, তবে শরিয়া অনুযায়ী দেশ পরিচালনার উদ্দেশ্যে ইসলামী আন্দোলন কাজ করছে। ফলে এটি জামায়াতের সাথে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে জাতীয় সরকার গঠনের কথা বলছেন, এমনটা উল্লেখ করেন তিনি। বলেন, যার অর্থ দ্বারাই সমঝোতা নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জামায়াত। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনে 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিন আজ। জুম্মার নামাজের কারণে দুপুর 3টায় শুনানি শুরু হয়, চলে বিকাল 5টা পর্যন্ত। আজ 43টি আপিল শুনানি হয়েছে, তার মধ্যে 18টি আবেদন মঞ্জুর, 21টি নামঞ্জুর এবং 4টি আবেদন স্থগিত আছে। এর আগে বৃহস্পতিবার ষষ্ঠ দিনের শুনানিতে 104টি আবেদনের উপর সিদ্ধান্ত দেয় ইসি। এর মধ্যে 60টি আবেদন মঞ্জুর, 34টি আবেদন নামঞ্জুর এবং 10টি আবেদন অপেক্ষমান রাখা হয়। ষষ্ঠ দিনের শুনানি সকাল 10টায় শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। ইসি জানায়, গত শনিবার আপিল শুনানির প্রথম দিনে 70টি আবেদনের মধ্যে 52টি বৈধ ঘোষণা করা হয়। ওই দিন 15টি আবেদন বাতিল এবং 3টি আবেদন স্থগিত রাখা হয়। গতকাল পর্যন্ত অনুষ্ঠিত শুনানিতে মোট 337 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। একই সময়ে 115 জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া 33টি আবেদন এখনো অপেক্ষমান। সরকারের সার্বিক দায়িত্ব হচ্ছে ভোটের পক্ষে জনগণকে উৎসাহিত করা, কোনো নির্দিষ্ট ভোট বা মতের পক্ষে অবস্থান নেওয়া নয়। এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর 200তম জন্মবার্ষিকী এবং 120তম ওরস শরীফ উপলক্ষে আয়োজিত সমাবেশে কথা বলেন তিনি। আমির খসরু আরও বলেন, একটি গণতান্ত্রিক সমাজে জনগণের মতামত এবং অধিকারকে সম্মান জানানোই রাষ্ট্রের মূল দায়িত্ব। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সার্বিকভাবে জনগণকে বলতে হবে আপনার ভোট প্রয়োগ করুন, এটাই সরকারের কাজ, উৎসাহিত করা। কোনো বিশেষ ভোটের কথা কিংবা আরেকটা বাদ দিয়ে তাদের মন্তব্য, এগুলো খুব জনগণ খুব ভালোভাবে দিচ্ছে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো শঙ্কা নেই। ব্রাহ্মণবাড়িয়ায় এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে আখাউড়ায় খড়মপুর কেল্লা বাবার মাজার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, নির্বাচনী সিকিউরিটি ফোর্সের প্রস্তুতি, পোস্টাল ব্যালট, রিটার্নিং এবং পোলিং অফিসারের কাজ সম্পন্ন হয়েছে। এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে সরকার। গণভোট নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি খুব কম। বলেন, বর্তমান সরকারের সময়ে সংস্কারের মাধ্যমে দেশ থেকে অপশাসন দূর করতে হবে। যারা সমালোচনা করছেন তাদের আসলে জানার পরিধি কম। দেশে যাতে স্বৈরাচার আবার ফিরে না আসতে পারে সেটা দূর করতে পারবেন। এই যে সংস্কারের যে সমষ্টি, এই সংস্কারের সবগুলো নিয়েই একটা প্যাকেজ আকারে এই গণভোট হচ্ছে এবং আমরা সবাইকে বলছি যে আপনারা হা ভোট দেন যাতে দেশে আর অপশাসন ফিরে না আসে। দেশকে সমৃদ্ধ করতে চাইলে গণভোটে হ্যার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে প্রচারণা সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এতদিন যে অন্যায় হয়েছে সেই আন্দোলন আর হতে দেয়া হবে না। গণ অভ্যুত্থানের সরকারের উদ্যোগে জুলাই সনদ হয়েছে, আর সেই সনদের ব্যাপারে সবার সম্মতির জন্য 12 ফেব্রুয়ারি গণভোট। ভোটের মাধ্যমে ফ্যাসিবাদকে দমন করার আহ্বান জানান উপদেষ্টা। এর আগে সকালে প্রথমে বান্দরবানে জুলাই শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন আদিলুর রহমান খান ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অভ্যুত্থানে রক্ত দিয়ে যে সনদ তৈরি হয়েছে, এই সনদের পক্ষে যেন জনমত ভোট দিতে পারে সেই লক্ষ্যে আমরা সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি। গণভোটে জুলাই সনদের পক্ষে যেন হ্যাঁ ভোট আসে, সেজন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। গণভোটের প্রচার ও ভোটের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে খাগড়াছড়িতে মতবিনিময় সভা হয়েছে। বিকেলে পৌর টাউন হলে এর আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সভার শুরুতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কিত প্রধান উপদেষ্টার রেকর্ডেড বক্তব্য ডিসপ্লেতে দেখানো হয়। সভায় গণভোট নিয়ে বিভিন্ন সচেতনতামূলক প্রচার সহ ভোটার উদ্বুদ্ধকরণের নানা দিক তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা জাভেদ কায়সার। তুলে ধরা হয়
গণভোটের 12 দফা। সভায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও শিক্ষার্থী, জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। দেশের বিচার ব্যবস্থা নিজের অধিকারটা আপনারা কিভাবে প্রতিষ্ঠিত করবেন, এই দায়িত্বই তো আপনারা আমাদেরকে দিয়েছেন এবং আমাদের দায়িত্বটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের অধিকারটাকে পাওয়ার জন্য কিভাবে ভোট দেবেন। যারা সংস্কারের বিরোধিতা করছে তারা বাংলাদেশের পরিবর্তন চায় না, তাই 18 জানুয়ারি থেকে গণভোটের হ্যাঁ-এর পক্ষে সারা দেশে ক্যাম্পেইন করবে জাতীয় ছাত্র শক্তি। এমনটাই জানিয়েছেন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার। দুপুরে রূপায়ণ টাওয়ারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ-এর পক্ষে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় ছাত্র শক্তি। আবু বাকের মজুমদার বলেন, এই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইনের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, বিএনপি 2001 থেকে 2006 সালের করা ইশতেহার বাস্তবায়ন করতে পারেনি, তাই জনগণের প্রতি আহ্বান জানান আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মার্কা দেখে নয়, যোগ্যতা দেখে ভোট দেওয়ার। এ সময় দলটির সদস্য সচিব জাহিদ হাসান বলেন, যারা ঐকমত্য কমিশনের সংস্কারের পক্ষে মত দিয়ে যে 10 দলীয় জোট তৈরি হয়েছে গণভোটের হ্যাঁ পক্ষে ক্যাম্পেইনের পাশাপাশি তাদের পক্ষে সম্মতি তৈরিতে কাজ করবে। আমরা মনে করি যারা সংস্কারের বিরোধিতা করছে তারা বাংলাদেশের পরিবর্তন চায় না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের হ্যাঁ ক্যাম্পেইনের পক্ষে আমরা একটি সারা দেশে একটা টিম পরিচালনা করবো, সেজন্য আমরা একটি আহ্বায়ক কমিটি গঠন করেছি। 18 জানুয়ারি থেকে সারা বাংলাদেশে জাতীয় ছাত্র শক্তির নেতৃত্বে হ্যাঁ ভোটের পক্ষে জনজোয়ার তৈরি হবে। আমরা আমাদের এই ক্যাম্পেইনের মাধ্যমে 10 দলীয় জোটের পক্ষে সম্মতি উৎপাদন করব। আমরা সেই নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করব। ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল রাজধানীর উত্তরাবাসী। প্রাণ হারিয়েছেন শিশুসহ 2 পরিবারের 6 সদস্য। সকালে 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের একটি বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। 7তলা ভবনের 2য় তলায় আগুন লাগলেও ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা ভবনে, কিন্তু ছাদের দরজা বন্ধ থাকায় শ্বাসকষ্টে প্রাণ হারান বাসিন্দারা। ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার করে 13 জনকে। প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। নিহতদের জানাজা শেষে মরদেহ পাঠানো হয়েছে প্রত্যেকের নিজ নিজ বাড়িতে। শুক্রবার সকাল 7:50 আগুন লাগে রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের একটি বাসায়। 2য় তলা থেকে আগুনের সূত্রপাত হলেও ধোঁয়া ছড়ায় পুরো ভবনে। এ সময় 5 ও 6 তলার বাসিন্দারা আটকা পড়লে অনেকেই হাত নেড়ে বাঁচার আকুতিও জানান। স্থানীয়দের অভিযোগ, বাড়িওয়ালা ছাদে তালা দিয়ে রাখায় এত মৃত্যু। ভিতর দিয়ে ধোঁয়া গেছে, সেই গ্যাসের কারণে হয়তো মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বারান্দাতে দাঁড়িয়ে বাচ্চারা চিৎকার করতেছে, কিন্তু কোনোভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব না, কারণ গ্রিলগুলো এমনভাবে বন্ধ যে ওখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। ছাদটাও খোলা রাখা উচিত না, খোলা তো রাখা যাবে না, তাহলে আবার চোর ঢুকে যাবে, এটা তো একটা প্রবলেম, নিরাপত্তার বিষয় আছে, কিন্তু চাবিটা থাকা উচিত। গেটের চাবি কোনো ভাড়াটিয়ার কাছে থাকে না, তো যদি ধরেন আজকে আগুন লাগেছে, ভূমিকম্প হলে দেখবেন যে আল্লাহ না করুক, বাট যদি কখনো হয় দেখবেন যে গেটের এখানে অনেকগুলো মানুষের লাশ পাবেন। এদিকে অগ্নিকাণ্ডের পরপরই আহতদের উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে কুয়েতপট্টি হাসপাতালে নেওয়া 3 জন, লুবানা, ঢাকা মেডিকেলের বার্ন আর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া 3 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ফজলে রাব্বি রিজভী, তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা ও তাদের 2 বছরের সন্তান কাজী ফাইয়াজ রিশান। এছাড়া মোহাম্মদ হারিস উদ্দিন ও তার ছেলে হেসান উদ্দিন রাহাব এবং ভাতিজি রোদেলা আক্তার। ধুমা উঠতেছে, তাই ভাবতেছি 6তলা 5তলা মানুষটির মনে বাঁচাইতে আর কেউ কিচ্ছু হয়েছে না। 7তলা লোকই 3 জনে মারা গেছে। সকাল থেকে আমি মোবাইলে বিভিন্ন জায়গায় সেট করার চেষ্টা করছি, ট্রিটমেন্টের জন্য পায় চিহ্ন নাই, যা শুধু হচ্ছে সাফোকেশনের কারণে আসলে মারা গেছে। কুয়েতপট্টি হাসপাতালের চিকিৎসক জানান, আহতদের মধ্যে 3 জনকে মৃত অবস্থায় পেয়েছেন তারা। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। তারা অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে আসছেন, কিন্তু তাদের শরীরে কোনো বার্ন ইনজুরি ছিল না। তারা সম্ভবত এখানকার এই গ্যাসের শ্বাস
আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন। ফজলে রাব্বি রিজবি আর হারিস মিয়া আর মোহাম্মদ রাহাব এই তিনজনকে পাইছি। তিনজনকেই মৃত অবস্থায় মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। ডাক্তার মহোদয় বলছেন কারো কোনো অভিযোগ না থাকায় তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, যদিও ভবনের বাইরের অংশ থেকে দেখা যায় এসি বিস্ফোরণের চিত্র। উত্তরার 11 নম্বর সেক্টর বড় মসজিদে নিহত 5 জনের প্রথম জানাজা হয়েছে। পরে প্রত্যেকের নিজ নিজ গ্রামে পাঠিয়ে দেয়া হয় নিহতদের মরদেহ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কেরানীগঞ্জের কালিন্দির ডায়াবেটিস বাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে 21 দিন পর মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মেয়ে ফাতেমার গৃহশিক্ষিকা মিম ও তার বোন নূরজাহানকে। এনজিওর টাকা পরিশোধের চাপ দেয় প্রথমে মেয়ে ও পরে মাকে বাসায় ডেকে নিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। 2025 সালের ডিসেম্বরের 25 তারিখ বিকেল 5:22 থেকে 24 মিনিটের মধ্যে শিক্ষিকা মিম আক্তারের বাসায় প্রবেশ করেন ছাত্রী ফাতেমা। সন্ধ্যা 6:39 ফাতেমার স্কুল ব্যাগ ও পোশাক পরে বের হতে দেখা যায় শিক্ষিকার ছোট বোন নূরজাহানকে। 6:51 আবার বোরকা পরে ভেতরে প্রবেশ করতে দেখা যায় নূরজাহানকে। একই দিন 7:37 সিসি ক্যামেরায় দেখা যায় ছাত্রী ফাতেমার মা রোকেয়া শিক্ষিকার বাসায় প্রবেশ করছেন। এরপর থেকেই নিখোঁজ মা ও মেয়ে। এর দুদিন পর কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন নিখোঁজ ফাতেমার বাবা শাহিন আহমেদ। ঘটনার 21 দিন পর ওই শিক্ষিকার বাসা থেকে মা মেয়ের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার হয় অভিযুক্ত শিক্ষিকা মিম, বোন নূরজাহান। সাক্ষী করা হয় মিমের স্বামী হুমায়ুনকে। যেখানে লাশ আছে তার অপোজিটের রুমে থাকে, কিন্তু বিয়ার স্মেল তার কাছে আসে। তার স্ত্রীকে বললে স্ত্রী বলে যে ওই রাস্তার পাশে কুকুর মরে আছে দেখছি, কুকুরের এটা তাকে এইভাবে ডাইভার্ট করে। তো গতকাল সে যখন সেই এত বেশি গন্ধ আসতেছে সে তখন নিজে গিয়ে ওই রুমের দিকে গেছে, গিয়ে সে জানালা খুলতে যাইয়া দেখে যে এই রুমের ভিতর থেকে এই গন্ধ মনে হচ্ছে। পুলিশ জানিয়েছে পূর্বশত্রুতার জেরেই মূলত এই হত্যাকাণ্ড। এনজিও থেকে টাকা নিয়েছে অভিযুক্ত শিক্ষিকা মিম, যার গ্যারান্টার ছিলেন ছাত্রীর মা রোকেয়া। এই টাকা সময় মতো পরিশোধ করা নিয়ে ঝগড়া হয় মিম ও রোকেয়ার মধ্যে। এর জেরেই ঘটনার দিন প্রথমে ছাত্রী ফাতেমাকে গলা টিপে এবং মা রোকেয়াকে বাসায় আসলে তাকে ওড়না পেঁচিয়ে হত্যা করে অভিযুক্ত মিম ও বোন নূরজাহান। মাকে ফোন করছে যে আপনার মেয়ে পড়তে এসে অসুস্থ হয়ে পড়ছে। মা আসছে, আসার পরে ঘরে যখন ঢুকছে তখন পিছন থেকে এই নূরজাহান ওড়না দিয়ে তার গলায় প্যাঁচ দিছে। গলায় প্যাঁচ দিয়ে তখন আরেক বোন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে, দিয়ে দুইজনেই ওড়না টানে গলায় ফাঁস লাগে। নিহত ফাতেমার বাবা ও রোকেয়ার স্বামী শাহিন আহমেদের অভিযোগ পুলিশের গাফিলতি ছিল এই ঘটনায়। জিডি করতে গেছি পরে তখন বলতে কি যে আপনাকে আমার শুধু সার্চ করেছিল যে আপনার পারিবারিক কোনো সমস্যা আছে কিনা, এই জন্য তারা চলে গেছে কোথাও, পালাই আছে, আত্মগোপনে আছে। আত্মগোপনে তাহলে কীভাবে বাই করবো, আমরা পুলিশ তো আর ফেরেশতা না, বিভিন্ন কথাবার্তা বলছে। তারপর আমরা জিডি করছি। 2 মাস আগে বাসাটি ভাড়া নেন মিম ও হুমায়ুন দম্পতি। ছোট 2 বোন নিয়ে থাকতেন। এমন নৃশংস হত্যার সর্বোচ্চ শাস্তি চান এলাকাবাসী। আমার স্বামী বিদেশ চলে যাব আর আমি এখানে গৃহশিক্ষক আর কি চাকরি করে একটা হাসপাতাল নাকি, আমার বাচ্চারা পড়ে আমারও বাসায়, আমার ছোট বাচ্চারা ভাতিজারে পড়ায়। 2টা মার্ডার করে ঘরের মধ্যে মনে করেন যে 20-22 দিন মনে করেন রয়েছে, খাইছে লইছে, কিভাবে চলছে। এগুলো একবারে ফাঁসি ছাড়া কোনো এগুলার কোনো রাস্তা নাই। বাসায় বাচ্চারা পড়তে আসতো আর উনি বাসায় যা পড়াইতো। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লার নাঙ্গলকোটে গোষ্ঠীগত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত হয়েছেন। গুলিতে আহত 3 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আবুল খায়ের মেম্বার ও সালে আহমেদ মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। গত বছরের 3 আগস্ট দুপক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হন। এই ঘটনার পর বেশ কয়েকটি পরিবার এলাকা ছাড়া হয়। সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিবার
পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এরই জের ধরে আজ বাঁধে সংঘর্ষ। এ সময় গুলিবিদ্ধ হয়ে সালেহ আহমদ ও প্রবাসী দেলোয়ার হোসেন নয়ন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। পুলিশ জানায় দুই গোষ্ঠীর বিরোধের জের ধরে এর আগেও একাধিক হত্যার ঘটনা ঘটেছে। এই আঙ্গুল তো এমনি গিরাও দিয়ে রাখছে এইটা আর ভাই ঠ্যাং দিয়ে দিছে গুলি করি দিছেন আর ভাই একটু আর না উঠি গেছে গো ভাই আর তুলছে আর ভাই আর দিয়ে পিরিস দিয়ে কাটিয়ে রাখছে। দুজন মারা গেছে। কে মারা গেছে? সালাম মেম্বার আর আমার আব্দুল হোসেন নয়ন। এটা তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিবাদ চলে আসছে। ইতিপূর্বেও আলাউদ্দিন মেম্বার নামে একজন ছিল, উনি মারা গেছেন এই ক্লাসের জের ধরে, এবং ওই ক্লাস থেকে দীর্ঘদিন থেকে এটা চলে আসছে। তার ধারাবাহিকতায় ঘটনা ঘটছে। শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে মিছিল হয়েছে। জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউরি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়ের পক্ষে আপোষহীন সংগ্রামী নেতা। প্রকাশ্যে তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হলেও এখনও বিচার না হওয়ায় ক্ষুব্ধ দেশের জনগণ। দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আগামীকাল থেকে আরো কঠোর থেকে কর্মসূচি আসবে, বাংলাদেশে নির্বাচনও হবে, আগে হত্যার বিচার নিশ্চিত করতে হবে। যমুনা নিউজ থেকে আবারও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। গণভোটে হ্যায়ের পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া এই মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। দুপুরে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে গণভোট নিয়ে আলোচনা সভায় অংশ নেন তিনি। এই সময় উপদেষ্টা বলেন, নাগরিকের দৈনন্দিন জীবনে গণভোট কী প্রভাব রাখবে তা বুঝিয়েই হ্যায়ের পক্ষে জনমত তৈরি করতে হবে। যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ চেষ্টা করবে ভোট বানচালের। নির্বাচন বিরোধী অশুভ শক্তিকে পরাজিত করতে সকলের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। 2 কোটি হয়ে যাবে। ফরজে কাফায়া একেবারে এটা তাকে করতেই হবে। কাজে এখানে অন্যায়ের কিছু নাই, উচ্চকক্ষ বোঝানোর দরকার নাই, সংবিধান বোঝানোর দরকার নাই, যেটা তার প্রত্যেক জীবনে দরকার সেই জিনিসগুলি তাকে বোঝান। সাপ্তাহিক ছুটির দিনে হাজারো পর্যটকের পদচারণায় মুখর পর্যটন নগরী কক্সবাজার। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে দূর দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকেরা আনন্দে মেতেছেন। ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় রয়েছে পার্বত্য জেলার ভ্রমণ স্পটগুলো। পর্যটকদের আগমনে হোটেল মোটেল সহ সংশ্লিষ্টদের ব্যবসাও বেশ চাঙ্গা। লাবণী, কলাতলী, সুগন্ধা পয়েন্ট সহ পুরো সৈকত জুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়। চেয়ারে বসে কেউ উপভোগ করছেন সাগরের বিশাল বিশাল ঢেউ। সৈকতের বালিয়াড়িতে খেলছে শিশুরা, কেউ ঘোড়ায় চড়ে, কেউ বিচ বাইক কিংবা জেট স্কিতে ছুটছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আবার কেউ শীতের কনকনে হাওয়ায় ঢেউয়ের সাথে খেলায় মেতেছেন। Feeling good and enjoying with my cousins. যদিও মানুষ একটু বেশি, মানে হোটেল পেতে একটু কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও ভালো লাগতেছে। ভিড় বেশি, যেহেতু সিজন ভিড় তো হবেই, তারপরেও ভালো লাগছে। আমি এই প্রথমবারই কক্সবাজার এসেছি এবং আমার খুব ভালো লাগছে। অনেকে আবার মেরিন ড্রাইভ ধরে ছুটে যাচ্ছেন হিমছড়ি ও ইনানির দিকে। পর্যটকদের ভিড়ে প্রাণচাঞ্চল্য ফিরেছে পুরো শহরে, খালি নেই হোটেল মোটেল। বাংলাদেশের সকল প্রান্তে ঘোরা পরে যদি কেউ যদি কক্সবাজার না আসে, সে মানে বাংলাদেশের সৌন্দর্যটা সে বুঝতে পারবে না। এর সৌন্দর্য, এটা আমাদের অহংকার, বাংলাদেশের অহংকার, আমাদের অহংকার। ভালো লাগছে। তারপরে এরপরে নেক্সট প্ল্যান আছে, আমরা কুয়াকাটায় যাব। সমুদ্রের ঢেউ থেকে পাহাড়ি নীল জলরাশি, ছুটির আমেজে পিছিয়ে নেই পার্বত্য জেলা রাঙ্গামাটিও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ভ্রমণ পিপাসুরা। কাপ্তাই লেকের নীল জলরাশি আর পাহাড়ের সবুজে মুগ্ধ পর্যটকরা। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে স্বল্প সময়ের বিনোদনে এসেছেন অনেকেই। পর্যটকদের আগমনে খুশি স্থানীয় ব্যবসায়ীরা। হোটেল, মোটেল, রেস্টুরেন্ট আর নৌযান সংশ্লিষ্টদের ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আসার পথে আঁকা বাঁকা পথ,
তারপরে চারপাশে পাহাড়, এগুলো অনেক ভালো লাগছে। পরিবেশও ভালো, এখানকার সবকিছুই ভালো আর কি, সুন্দর লাগছে। আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে এখানে আসছি আর কি, দেখার উদ্দেশ্যে। দেখার মতো একটা জায়গা, সবাই ফ্যামিলি ট্যুর দিচ্ছে। আমি ছোট ভাই বড় ভাই দেখে নিয়ে আসলাম। জানি আমি আগেও আসছি, এখন আসছি, আজকে ফ্যামিলি নিয়ে আসছি, তো ইনশাআল্লাহ ভালো লাগবে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। বাংলাদেশের অনড় অবস্থানে চরম বিপাকে এখন ভারত ও বিসিসিআই। বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির সঙ্গে ভারতকে পড়তে হবে ইমেজ সংকটে। নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে অলিম্পিক সহ অন্যান্য আন্তর্জাতিক আসরের আয়োজক হওয়ার দৌড়ে পিছিয়ে পড়বে দেশটি। সবচেয়ে বড় যে ক্ষতি হবে সেটি হলো নৈতিক পরাজয়। বিপরীতে কোনো ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না বাংলাদেশকে, এমন প্রতিবেদন প্রকাশ করেছে খোদ ভারতীয় গণমাধ্যম। একটা ছবি নাকি হাজার শব্দের চেয়েও শক্তিশালী। ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, তাতে কে বেশি ক্ষতির মুখে পড়বে, বাংলাদেশ, ভারত নাকি আইসিসি? ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের করা প্রতিবেদনের এই ছবিতে আছে অনেক উত্তর, যেখানে বাংলাদেশের দুই প্রতিনিধি আসিফ নজরুল ও আমিনুল ইসলাম বুলবুলের প্রতিবাদী চেহারার বিপরীতে চিন্তার ভাঁজ আইসিসি সভাপতি ও বিসিসিআই এর সাবেক সভাপতি জয় শাহর কপালে। ভারতের অন্যতম জনপ্রিয় এই গণমাধ্যমে তুলে ধরা হয়েছে বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অনড় অবস্থান কতটা অস্বস্তিতে ফেলেছে ভারত ও আইসিসিকে। বিপরীতে বেশ সুবিধাজনক অবস্থায় বিসিবি। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলতে না যায়, তাতে কোনো ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে না বিসিবি। আইসিসির আসর হওয়ায় পার্টিসিপেশন ও প্রাইজ মানির পুরোটাই বুঝে পাবে বোর্ড। তবে ক্রিকেটাররা বঞ্চিত হবেন বিশাল অঙ্কের ম্যাচ ফি ও অন্যান্য বরাদ্দ থেকে। বিপরীতে ভারত কিভাবে ক্ষতির মুখোমুখি হবে সেই বার্তায় দেয়া হয়েছে আনন্দবাজারের প্রতিবেদনে। প্রথমত, শেষ পর্যন্ত বাংলাদেশকে রাজি করাতে না পারলে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হবে বিসিসিআইয়ের। স্টেডিয়ামের টিকিট বিক্রির টাকা হারানোর সঙ্গে যোগ হবে শ্রীলঙ্কায় বাংলাদেশ সহ 4 দলের ম্যাচ আয়োজনে হোটেল, সম্প্রচার ও যাতায়াত সহ বিশাল অঙ্কের খরচ। দ্বিতীয়ত, মাঠের বাইরের কূটনৈতিক লড়াইয়ে বড় পরাজয় হবে ভারত ও বিসিসিআইয়ের। বিসিবির সাহসী এই পদক্ষেপ কঠিন এক আঘাত হবে ভারত ও দেশটির ক্রিকেট বোর্ডের অহংবোধে। আন্তর্জাতিক ক্রিকেটে কমবে দেশটির দাদাগিরি। সবচেয়ে বড় যে সংকট হবে তা হলো ইমেজ সংকট। নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে আন্তর্জাতিক আসরের আয়োজক হওয়ার দৌড়ে পিছিয়ে যাবে ভারত, বিশেষ করে দেশটি যখন অলিম্পিকের আয়োজক হওয়ার স্বপ্ন দেখছে। পাশাপাশি টি-20 বিশ্বকাপের আয়োজক হিসেবেও বড় ক্ষতির মুখে পড়বে ভারত। কমবে ম্যাচ সংখ্যা। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে 40 ম্যাচের মধ্যে 26টি হওয়ার কথা ভারতে, কিন্তু বাংলাদেশ ভারতে খেলতে না গেলে সেই সংখ্যা নেমে আসবে 22-এ। বিপরীতে 14 ম্যাচের পরিবর্তে শ্রীলঙ্কায় হবে 18 ম্যাচ। ফলে প্রায় 50-50 অবস্থানে চলে যাবে লঙ্কানরা। বড় দেশ যেমন অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ম্যাচ হবে শ্রীলঙ্কায়, তাই তেমন কোনো হাই ভোল্টেজ ম্যাচ হবে না ভারতে। তাতে দর্শক আগ্রহ যেমন কমবে, তেমনি আয়োজনের উত্তাপেও পড়বে ভাটা। ভেন্যু হিসেবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে কলকাতার ইডেন গার্ডেন্স। সব মিলিয়ে নিজের গড়া ফাঁদে পড়ে এখন হাঁসফাঁস অবস্থা খোদ ভারতের, যেখানে শেষ ভরসা আইসিসি। যদি কোনোভাবে বাংলাদেশকে রাজি করানো যায়, তবেই কেবল স্বস্তি মিলবে বিশাল অঙ্কের আর্থিক, রাজনৈতিক ও নৈতিক পরাজয় থেকে। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের সমাগম। ভালো ব্যবসার আশা করছেন বিক্রেতারা। মূল্য ছাড়ের অফার দিচ্ছে বিভিন্ন স্টল। দল বেঁধে দর্শনার্থীরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করছেন। 4টি ক্যাশলেস কাউন্টার এবং অগ্রিম টিকিট ব্যবস্থার কারণে এবার টিকিট কাটার ভোগান্তি অনেকটাই কম। বেশি ভিড় কাপড়, প্রসাধনী ও ক্রোকারিজ পণ্যের স্টলে। আয়োজকরা জানান, ছুটির দিনকে কেন্দ্র করে সন্ধ্যার পর কনসার্টের আয়োজন থাকায় বিকাল থেকে ভিড় আরও বেড়েছে। বিনোদন, কেনাকাটা এবং মজাদার খাবারের আকর্ষণে সাপ্তাহিক ছুটির দিনে সব শ্রেণী পেশার মানুষের মিলনস্থলে পরিণত হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সাপ্তাহিক ছুটি, পুরো সপ্তাহ কর্মব্যস্ততা থাকে, ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে আসছি। আশা করি আগের থেকেও বেশি হবে, আর আমরা এই চাপ নেওয়ার জন্য প্রস্তুত। প্রত্যাশা করতেছি যে কাস্টমার আজকে আসবে, মোটামুটি ভালো হবে, কারণ ওয়েদারটাও ভালো আছে। মাঝামাঝি সময় মানুষদের বা কাস্টমারদের একটা উপচে পড়া ভিড় থাকে, কারণ প্রথমে ভালো অ্যাওয়ারনেসটা থাকে না, মাঝামাঝি মানুষের অ্যাওয়ারনেস ভালো হয়।
দর্শক, শুক্রবার ছুটির দিনে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাচলে বাণিজ্য মেলায় রয়েছেন সহকর্মী হুমায়ুন রশিদ জীবন। সরাসরি যাব তার কাছে। জীবন, ছুটির সন্ধ্যায় ক্রেতা দর্শনার্থীর সমাগম কেমন দেখছেন? বিক্রিবাটা বেড়েছে কিনা, বিক্রেতারা কি বলছেন? শাওন, আজকে বাণিজ্য মেলার দ্বিতীয় শুক্রবার, দ্বিতীয় সাপ্তাহিক ছুটির দিন এবং বেলা গড়ানোর সাথে সাথে তাই ক্রেতা দর্শনার্থীদের যে ঢল আপনি দেখতেই পাচ্ছেন, সেই ঢল বাণিজ্য মেলায় কিন্তু নেমেছে। এবং বাণিজ্য মেলা কিন্তু শুধু কেনাকাটার একটি স্থান নয়, এখানে আসলে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বিভিন্ন ধরনের কনসার্ট এবং খাবার দাবারের নানা আয়োজনও রয়েছে। তাই সবাই বন্ধুবান্ধব, পরিবারের বিভিন্ন সদস্য, ছোট সদস্যদের নিয়ে এই দিনটা আসলে একটু ভিন্নভাবে সেলিব্রেট করতেও তারা কিন্তু বাণিজ্য মেলায় এসেছেন। আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছিলেন যে প্রথম 7 দিনের তুলনায় বিক্রি বাটা বেচা কেনা কিছুটা বেড়েছে, তবে মূলত তারা অপেক্ষা করছেন যে শেষ 10 দিন, সেই শেষ 10 দিনে এই বিক্রিটা আরও বেশি জমজমাট হবে। কেননা এখানে ক্রেতারা আসলে মূলত আসেন, তারা এসে প্রথমবার বিভিন্ন পণ্য তাদের পছন্দের জায়গাগুলো যাচাই করেন, পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের বিক্রেতাদের বিভিন্ন অফারের জন্য অপেক্ষা করেন, তারপর গিয়ে শেষ 10 দিনে আসলে তাদের বেচা বিক্রিটা তারা শুরু করেন, তারা কেনাকাটা শুরু করেন। এই জন্য শেষ 10 দিনের বিক্রেতারা বলছেন যে শেষ 10 দিনে এই বিক্রিটা আরও বেশি জমজমাট হবে। তবে কিছু তাদের বিভিন্ন বিষয়গুলো আছে, রপ্তানি মুখী যে খাতগুলো রয়েছে তাদের স্টল বরাদ্দ নিয়ে তারা নানা ধরনের বিক্রেতারা বিভিন্ন ধরনের অসন্তোষের কথা জানিয়েছেন যে রপ্তানিমুখী যে খাত সেগুলো স্টল বরাদ্দ ভালো হলে আরও ভালো হতো এবং রপ্তানিমুখী খাতের একটা প্রচারণা তারা চাচ্ছিলেন। তবে সব মিলিয়ে এই বাণিজ্য মেলাটি এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, প্রথম 10 দিন প্রচণ্ড শীত ছিল, সেই জন্য মানুষজনেরও আনাগোনা খুব কম ছিল, বিক্রেতারা কিছুটা চিন্তিত ছিল। তবে যত দিন গড়াচ্ছে বাণিজ্য মেলা শেষ হওয়ার সময়ের দিকে আমরা যত ধাবিত হচ্ছি এবং আবহাওয়া যতটা ভালো হচ্ছে, তত বাণিজ্য মেলায় ক্রেতা এবং দর্শনার্থীদের ঢল আমরা দেখতে পাচ্ছি এবং মানুষজন এখানে আসেন উপভোগ করতে, কিছুটা তাদের সময়টা পরিবার পরিজন এবং স্বজনদের সময়। অনেক ধন্যবাদ জীবন আপনাকে। পবিত্র শবে মেরাজ হিজরি সনের রজব মাসের 26 তারিখ রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর দিদার লাভ করেছিলেন। এই রাতে আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে মুসলিমদের জন্য 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে দুনিয়ায় ফিরে আসেন তিনি। আল্লাহর হুকুমে বরকতময় এই রাতে বুরাক নামক বিশেষ বাহনে করে ঊর্ধ্বাকাশ ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কারণে মুসলমানদের কাছে এই রাতটি অত্যন্ত মহিমান্বিত। এই রাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ আদায় সহ ইবাদত বন্দেগী করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। যমুনা নিউজ থেকে আবার একটি বিরতি নিচ্ছি, সাথে থাকুন। সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত সুসমন্বিতভাবে হস্তান্তর না হলে নাগরিকের নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়, এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। সকালে খুলনায় নাগরিক সেবা বাংলাদেশ বিষয়ক ওরিয়েন্টেশন ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ফয়েজ আহমদ বলেন, নাগরিক সেবার মাধ্যমে জনগণ যেন একই প্ল্যাটফর্মে বিভিন্ন সেবা পেতে পারে, সেই লক্ষ্যে কাজ করছে সরকার। দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে বলেও জানান তিনি। এ সময় নাগরিক সেবার প্রতি জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনের মনোবৃত্তি নিয়ে উদ্যোক্তাদের কাজ করার আহ্বান জানান ফয়েজ আহমদ। ব্যক্তি নাগরিক তার অনেক গোপনীয় সংবেদনশীল তথ্য আপনার কাছে দেয়। এই তথ্যের নিরাপত্তা রক্ষা করা, এটা আপনার জন্য আমানত। এই আমানত যদি রক্ষা করতে পারেন, তাহলে আপনারা মানুষের আস্থা তৈরি করতে পারবেন। রাজধানীর হাতিরঝিলে হয়ে গেল উইমেন ম্যারাথন। 7 কিলোমিটার দৌড়ে অংশ নেন 1000-এর বেশি নারী। সকাল 6:30টায় ছিল ভিন্নধর্মী এই আয়োজন। উদ্যোক্তারা বলছেন, নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতেই এই ম্যারাথন। মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। মাঘের সকালে আড়মোড়া ভেঙে মাত্র উঁকি দিচ্ছে সূর্য। সাপ্তাহিক ছুটির দিনে ব্যস্ত শহরের ঘুম তখনও ভাঙেনি পুরোপুরি। হাতিরঝিলের এমপি থিয়েটারের সামনে তখন 1000-এর বেশি নারী। উদ্দেশ্য ম্যারাথনে অংশ নেয়া।
সকাল 6:30টার পর জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় ম্যারাথন। শীতের সকাল হলেও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছিলেন নানা বয়স আর বিভিন্ন পেশার নারীরা। মুহূর্তেই ভুলে গেলেন নাগরিক ব্যস্ততা আর যাপিত জীবনের ক্লান্তি। First time, so it's a big deal for me because I was never into running, so it's like a nice initiative for me to start, and so far it's going great. মনে হচ্ছিল হাঁপাই যাব, বাট সবাইকে দৌড়াতে দেখে ভীষণ নিজেও এনার্জি পাচ্ছি। রেগুলার কিছুটা হাঁটা হয়, অত রানটা আসলে আমার প্র্যাকটিসে নাই, জাস্ট শখের বসে, এবং মনে হলো যে দেখি। I think if you want to be healthier, so it's like you have to walk. বডিটাকে মুভ করতে হবে, দ্যাটস অনলি থিং। ইটস নট অ্যাবাউট রানিং, ইটস অ্যাবাউট মুভিং। দারুণ, একটা মানুষকে রেগুলার লাইফে খুব কমফোর্ট থাকার জন্য খুব জরুরি। অংশগ্রহণকারীদের বেশিরভাগই এই ধরনের আয়োজনে প্রথম। 7 কিলোমিটার দৌড়ের পর ফিনিশ লাইন স্পর্শই তাদের জন্য বড় উপলক্ষ। দৌড়ানোর জন্য বাঁচার জন্য দৌড়, দুটেই আমাদের জন্য প্রযোজ্য। সো আমার মনে হয় যে দৌড় বা রান, ওয়ার্কআউট, ইটস আ মাস্ট ফর এ গুড লাইফ, হেলদি লাইফ। সুস্থভাবে বাঁচবেন, সেজন্য সুস্থ থাকার জন্য নিয়মিত হাঁটুন, দৌড়ান এবং ভালো সুস্বাস্থ্যকর খাবার খেতে হবে। নট অ্যাবাউট ফিজিক্যাল এন্ডুরেন্স, ইটস অলসো এ মেন্টাল স্ট্রেংথ। দ্যাটস ইট। রানিং ইজ ফান। দেশে মুটিয়ে যাওয়া মানুষের সংখ্যা বাড়ছে, যার বড় অংশই নারী। নিয়মিত শরীর চর্চার অভ্যাস তাদেরকে অনেক রোগ থেকে বাঁচাতে পারে। উইমেনদের জন্য রান আমরা আয়োজন করা শুরু করলাম, তখন দেখলাম যে দেয়ার আর লট অফ ফিমেল পার্টিসিপেন্ট যারা আসলে পার্টিসিপেট করতে চায়, বাট সেরকমের প্ল্যাটফর্ম পাচ্ছে না। সো আসলে ওই জায়গা থেকেই আসলে এই জিনিসটা আয়োজন করা। রানিং ইজ দ্য এক্সারসাইজ যেখানে কিনা আমাদের পুরো বডির একটা মানে ওয়ার্কআউট করে। সো তখন হচ্ছে আমাদের যে মানে ফ্যাটগুলো থাকে বার্ন করার একটা ইয়া থাকে। অনেকে হচ্ছে আমাদের হার্টের বিভিন্ন প্রবলেমে ভুগে, কেউ গ্যাস্ট্রিকের সমস্যা থাকে। আয়োজকরা জানান প্রতি বছর একবার অনুষ্ঠিত হয় উইমেন ম্যারাথন। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। গ্রিনল্যান্ডে ইউরোপ ব্যাপক সামরিক উপস্থিতি বাড়ালেও দ্বীপটি দখলে অনড় যুক্তরাষ্ট্র। আলোচনার মাধ্যমে মালিকানা না পেলে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ওয়াশিংটনের এই মনোভাবকে আর্কটিক অঞ্চলের জন্য সরাসরি হুমকি হিসাবে দেখছে ডেনমার্ক। যে কোনো মূল্যে নিজ ভূখণ্ড রক্ষার ঘোষণা ডেনিশ সরকারের। আলাদা হওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছে গ্রিনল্যান্ডও। ইউরোপের অংশ হলেও কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড। তাই দীর্ঘদিনের নজর বিশ্বের সবচেয়ে বড় এই দ্বীপের দিকে। আর্কটিক অঞ্চলে রাশিয়া এবং চীনের অবস্থান ক্রমেই শক্তিশালী হয়ে ওঠায় গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের দাবি, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের বিকল্প বিবেচনায় আছে। অধিগ্রহণের বিষয়ে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সাথে বৈঠকে বসেছে ওয়াশিংটন। পাশাপাশি ট্রাম্পের সম্ভাব্য একতরফা পদক্ষেপ ঠেকাতে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইউরোপের দেশগুলো। তবে হোয়াইট হাউসের দাবি, যে কোনো মূল্যেই গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্তে এখনও অটল ট্রাম্প। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সাথে আমাদের ফলপ্রসূ বৈঠক হয়েছে। আলোচনা কয়েক সপ্তাহ চলবে। তবে আমার মনে হয় না ইউরোপের সৈন্যরা প্রেসিডেন্টের গ্রিনল্যান্ড অধিগ্রহণের লক্ষ্যকে মোটেও প্রভাবিত করছে। যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কড়া প্রতিবাদ জানিয়েছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। ডেনিশ প্রধানমন্ত্রীর স্পষ্ট অবস্থান, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। দ্বীপটির নেতৃত্ব জানিয়ে দিয়েছে, দ্বীপের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু সেখানকার জনগণের। আমরা গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্র নয়, ডেনমার্ক রাজ্যের অংশ হিসেবে বেছে নিয়েছি। দ্বীপের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। এখন আমরা আরো বৃহত্তর এবং স্থায়ী সামরিক উপস্থিতির পরিকল্পনা করতে পারবো। আর্কটিকের নিরাপত্তা কেবল ডেনমার্কের জন্য নয়, এটি সমগ্র ন্যাটোর জন্য গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, বিষয়টি শুধু একটি দ্বীপ দখল নয়, এটি আর্কটিক অঞ্চলের নিয়ন্ত্রণ, খনিজ সম্পদ অধিগ্রহণ, নতুন সমুদ্রপথ তৈরি এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যের প্রশ্ন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। সাক্ষাৎকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। উপহারটি গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন মাচাদো। সাক্ষাতের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ভেনেজুয়েলার বিরোধী নেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেয়ার পর দেশটির বিরোধী দলের নেত্রী হিসেবে মাচাদো মার্কিন সমর্থন পাবে বলেও ধারণা করা হয়েছিল, কিন্তু মাচাদোকে সমর্থন দিতে অস্বীকৃতি জানান ডোনাল্ড ট্রাম্প।
ইরানের ক্ষমতায় গেলেই ইসরায়েলকে স্বীকৃতি দেবেন রেজা পাহলভি, এমনটাই জানিয়েছেন ইরানের নির্বাসিত যুবরাজ। তিনি বলেন, ইরানের ক্ষমতায় বসলে সাইরাস অ্যাকর্ড গঠনের উদ্যোগ নেবেন তিনি, সেই আলোকে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে। ইরান অঞ্চলটিতে একটি বন্ধু এবং স্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি হিসেবে ভূমিকা পালন করবে। ইসরায়েল রাষ্ট্রকে অবিলম্বে স্বীকৃতি দেওয়া হবে। আমরা অ্যাব্রাহাম অ্যাকর্ডসের সম্প্রসারণ ঘটিয়ে সাইরাস অ্যাকর্ডস গঠনের উদ্যোগ নেব, যেখানে একটি মুক্ত ইরান, ইসরায়েল ও আরব বিশ্ব একত্রিত হয়ে কাজ করবে। আর এই ছিল যমুনা নিউজে। ধন্যবাদ এতক্ষণ যারা সাথে ছিলেন।